দর্শক আমন্ত্রণ সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলায় আপনাদের সাথে আছি আমি আতাউর কাউসার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জনসমুদ্র চট্টগ্রামের পলো গ্রাউন্ড, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঙ্কার তারেক রহমানের। বিএনপি ক্ষমতায় গেলে সমালোচনা ভুলে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি। হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে হাঁটার চেষ্টায় কেউ কেউ, অভিযোগ জামায়াত আমিরের। ভোটে অনিয়ম ঠেকানোর হুঁশিয়ারি, নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্রের আশ্বাস। স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করবে ইসি, কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। এবং শত সম্ভাবনা নিয়েও বঞ্চিত চাঁদপুর, গড়ে ওঠেনি বড় ধরনের শিল্প কারখানা। ফসল উৎপাদনে ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। অবকাঠামো উন্নয়ন না হওয়ায় ক্ষতিগ্রস্ত পর্যটন। চাঁদপুর মানেই ইলিশের শহর। পদ্মা মেঘনার মোহনায় গড়ে ওঠা এক ঐতিহ্যবাহী জনপদ। মৎস্য সম্পদ, নদী বন্দর, শত বছরের ঐতিহ্য চাঁদপুরকে নিয়ে গিয়েছিল এক বিশেষ উচ্চতায়। তবে কালের পরিক্রমায় চাঁদপুরের যেন হারিয়ে যেতে বসেছে সেই বিশেষ ঐতিহ্য। নৌবন্দর থাকা সত্ত্বেও ব্যবসা বাণিজ্যে সেভাবে সম্প্রসারণ না হওয়া, এ ধরনের নানান অভিযোগ আছে এই চাঁদপুরের ভোটারদের মনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আমরা হাজির হয়েছি চাঁদপুরের 5টি আসনের চাঁদপুর 3 আসনে। এখানকার ভোটারদের সাথে আমরা কথা বলবো তাদের সমস্যা নিয়ে, জানতে চাইব তাদের প্রত্যাশা এবং কী ধরনের সমস্যার সমাধান তারা আশা করেন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে, সে সকল বিষয়ে। যেহেতু নির্বাচনের বিষয়ে কথা বলছিলাম, শুরুতেই যেতে চাই ভোটারদের কাছে, যে ভোটাররা আসলে তাদের সমস্যাগুলো তুলে ধরবেন এবং তাদের প্রত্যাশার বিষয়ে আমাদের জানাবেন কী ধরনের প্রত্যাশা তাদের রয়েছে জনপ্রতিনিধিদের কাছে। ধন্যবাদ আজকের আমাদের এই আয়োজনে অংশ নেওয়ার জন্য। শুরুতেই আপনার কাছে যেতে চাই যে সামনেই তো নির্বাচন, কী ধরনের জনপ্রতিনিধি আপনারা আশা করেন? আমরা আশা করি আমাদের ধানের শীষের জন্য আপনি আসলে মানে একজন যোগ্য প্রার্থী যিনি, তার কি ধরনের যোগ্যতা থাকা উচিত আপনি সেটি একটু আমাদেরকে জানান প্লিজ। সবকিছু যোগ্যতা থাকারই উচিত। আচ্ছা, ধন্যবাদ। আপনি একটু আমাদের জানান যে নির্বাচিত যে জনপ্রতিনিধি তার কাছে বিশেষ কোনো প্রত্যাশা আপনার রয়েছে কিনা, চাঁদপুর, আপনাদের যে চাঁদপুর শহরের জন্য কি ধরনের উন্নতি তিনি করবেন বলে আপনি প্রত্যাশা করছেন? উনি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই উন্নতি করবে। আপনি যদি ব্যক্তির নাম না বলে প্রতিনিধির কথা বলেন, যে প্রতিনিধি কি ধরনের উন্নতি করতে পারবেন বলে আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করি সবকিছু উন্নত উন্নয়ন করতে পারবে। মানে চাঁদপুর 3 আসনে সবকিছুর উন্নত উন্নয়ন করতে পারবে। যে ধন্যবাদ আপনাকে। এখানে আরো ভোটাররা রয়েছেন চাঁদপুরে, শুরুতেই আপনার কাছে যেতে চাই। ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য। আপনারা আসলে কি ধরনের নির্বাচিত জনপ্রতিনিধি চান, তার কি ধরনের যোগ্যতা থাকা উচিত, চাঁদপুরবাসী হিসাবে আপনার বক্তব্যটি আমাদের জানান। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সময় টিভিকে আমাদের চাঁদপুর, ইলিশের রাজধানী চাঁদপুরে আসার জন্য। আমরা চাই আমাদের যে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন উনি চাঁদপুরকে একটি আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য কার্যকরী ব্যবস্থা নেবেন। আমাদের এই শহরের রাস্তার অনেক প্রশস্তকরণ বাকি রয়েছে। বৃষ্টি হলে এখানে পর্যাপ্ত জলাবদ্ধতা তৈরি হয় এবং আমাদের এই চাঁদপুর শহরকে অন্য জেলার সাথে যে যোগাযোগের যে মহাসড়কগুলি, এই সড়কগুলির এখনও বেহাল অবস্থা, যার কারণে চাঁদপুর যে একটা বাণিজ্যিক রাজধানী ছিল একটা সময়, ওই ঐতিহ্যটা হারাতে বসেছে। আমরা চাই আমাদের যে জনপ্রতিনিধি নির্বাচিত হবে উনি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর চাঁদপুর গঠন করার জন্য উনি ভূমিকা পালন করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি প্রবীণ একজন মানুষ, আপনার কাছেও জানতে চাই আপনার অতীত অভিজ্ঞতা থেকে বলুন যে কি ধরনের জনপ্রতিনিধি আপনি আশা করেন।
আমার মনে হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যদি চাঁদা মুক্ত বেশিরভাগ মুক্ত যদি একটা জনপ্রতিনিধি আমাদের এখানে যদি আমরা নিয়োগ করতে পারি বা নিযুক্ত হয় তাহলে ইনশাল্লাহ দেশে উন্নতি হবে, আমাদের সব কিছু আমাদের চাহিদা আমাদের যে আকাঙ্ক্ষা ইনশাল্লাহ পূরণ হবে। ধন্যবাদ। আমরা এখানে আরও অনেকে আছেন, কথা বলতে চাই। তরুণ ভোটার আমরা দেখতে পাচ্ছি, তরুণ ভোটারের সাথে কথা বলবো যে আসলে চাঁদপুরের কোন সমস্যাটিকে আপনি উল্লেখ করতে চান যে সমস্যাটি জনপ্রতিনিধি দ্রুত সমাধান করা উচিত? ধন্যবাদ। বিশেষ করে চাঁদপুরে হচ্ছে আপনাদের অনেক যানজট, তারপর হচ্ছে দীর্ঘ সময়ে এখানে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামের বরাদ্দ দিয়ে রাখছে, কিন্তু এগুলো আমরা বাস্তবে প্রতিফলিত হয় না। আমরা চাই খুব দ্রুত, যেমন চাঁদপুর মেডিকেল, তারপর হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই অবকাঠামোগুলো বিগত আমলে যেই সরকার ছিল তারা এই মানে একটা বিভিন্নভাবে করে আনছে, কিন্তু এটা করে না। তা আমরা এগুলোর চাই, বিশ্ববিদ্যালয়, তারপর ভালো একটা মেডিকেল চাই, ভালো প্রতিষ্ঠান চাই চাঁদপুরে। ধন্যবাদ। আপনিও একটু আমাদেরকে যদি বলেন যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে কি ধরনের প্রত্যাশা রয়েছে? আমাদের চাঁদপুরে অনেক কিছু থাকা সত্ত্বেও একটা জিনিস নাই, তা হচ্ছে আমাদের স্টুডেন্টের জন্য বা ছেলেপেলের জন্য খেলার ভালো এক মাঠ। যে মাঠগুলো আছে সেগুলো বিভিন্ন হকার দ্বারা পরিপূর্ণ। যেমন আপনি আসার ক্ষেত্রে হয়তো দেখছেন যে হাসান আলী মাঠ, এখানে প্রায় সময় হকাররা বসে থাকে, আমাদের স্টুডেন্টরা ভালোভাবে খেলাধুলা করতে পারে না, তাদের মেধার বিকাশ ঘটে না। এবং এটা যদি হতে থাকে তাহলে ইন ফিউচারে আমাদের যে শিক্ষার্থী সমাজ বা তরুণ ছাত্র বা আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হবে, সেটাভাবে আমরা সুন্দরভাবে বিকশিত করতে পারবো না। তাই আমার একটাই প্রত্যাশা যে আমাদের চাঁদপুরে যিনি প্রতিনিধি হন না কেন তাকে বলতে চাই যে আমাদেরকে সুন্দরভাবে খেলার একটা মাঠ অথবা একটা পরিবেশ করে দেওয়া হোক। পরিবেশ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই এর আগেও একাধিকবার ভোট দিয়েছেন এবং জনপ্রতিনিধিদের কাছ থেকে নানান সময় নানান প্রত্যাশাও ছিল। এবার যিনি জনপ্রতিনিধি হবেন তার কাছে কি ধরনের প্রত্যাশা করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চাই সৎ, যোগ্য এবং দুর্নীতিমুক্ত এমন একজন প্রতিনিধি আমাদের চাঁদপুরে দেখতে চাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু অপর পাশেও যেতে চাই। এখানেও অনেক ভোটাররা রয়েছেন, তাদের থেকে জানতে চাই তারা কি ধরনের সমাজ প্রত্যাশা করছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তাদের চাওয়া কি। ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য। না, আপনি বসুন, অসুবিধা নেই। আপনি একটু আমাদের জানান যে সামনে যে নির্বাচিত জনপ্রতিনিধি আসবে তার কাছে আপনাদের প্রত্যাশা কি? আচ্ছা, ধন্যবাদ। আমি তানিয়া ইসলাম, নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান এবং নারী উন্নয়ন সংস্থা সবাই মিলে প্রেসিডেন্ট। আমার এক দাবি অনেকগুলোই ছিল, কিন্তু আজকে সময় স্বল্পতায় বলতে পারছি না। আমাদের বাংলা চাঁদপুরে ছোট্ট শহর চাঁদপুর, কিন্তু আমাদের জন্য আমরা যারা নারী উদ্যোক্তা আমাদের আলাদা করে কোনো মার্কেটের ব্যবস্থা নাই, এবং ওইখানে আরেকটা অসুবিধা হচ্ছে যে ওয়াশরুমেরও ব্যবস্থা নাই। এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। এছাড়া ব্যাংকিং ঋণের ব্যাপারেও আমাদেরকে জামানত এবং জামানত চাচ্ছে, আরও নানা রকম সমস্যা তারা দেখাচ্ছে। এটা ছাড়াও আরও হচ্ছে যে আমাদের উদ্যোক্তাদের জন্য ট্রেনিং সেন্টার নাই। 2টা সরকারি ট্রেনিং সেন্টার আছে, ঠিকভাবে প্রশিক্ষণ দেয় না। আমরা ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দিতে যাচ্ছি, কিন্তু জায়গা স্বল্পতা। আমি চেষ্টা করছি নারীদের জন্য, উদ্যমী নারীদের জন্য কাজ করতে, এবং আমার ইচ্ছা প্রয়াস আছে যদি আমাদের নতুন এমপি যিনি হবেন উনি যদি আমাদেরকে একটা ট্রেনিং সেন্টার দেয় আমাদের জন্য উপকার হবে, এবং আমাদের কার্যক্রমটা আরও সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। অবশ্যই আপনাদের চাওয়া নতুন নবনির্বাচিত প্রতিনিধি অবশ্যই সেটি পূরণ করবেন। এখানে আরও তরুণ ভোটাররা রয়েছেন, ওনাদের সাথেও আমরা একটু কথা বলতে চাই। একটু আপনি জানাবেন যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে কি প্রত্যাশা রয়েছে? আসসালামু আলাইকুম। চাঁদপুর একটি অপার সম্ভাবনার একটি জেলা। আমি মনে করি নদীমাতৃক একটি জেলা হওয়ার কারণে এখানে প্রচুর সম্ভাবনাময় একটি জেলা। ওই হিসাবে আমরা চাই যে এই জেলাতে, যেহেতু আমাদের ব্র্যান্ডিংটা সিটি অফ হিলসা দেওয়া, সো ওই হিসাবে আমাদের যেই সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণে চাঁদপুরের মানুষ ইলিশ খেতে পারে না। তো ওই হিসাবে এই সিন্ডিকেটটা নির্মূল করে মানুষের কাছে যেহেতু সহজলভ্যভাবে সুন্দরভাবে ইলিশটাকে পৌঁছায়, এদিকে দিচ্ছে আকর্ষণ করা। আর হলো চাঁদপুরের কিছু সমস্যা আছে, যেমন যানজট। চাঁদপুরের শহরকে আসলে সিটি অফ হিলসা বলা হলো, আমি মনে করি যে যানজটের শহর চাঁদপুর বলা উচিত। কারণ হলো গিয়ে এমন যানজটের অবস্থা, এটা নিরসন করা। তারপর হলো গিয়ে মাদক, সন্ত্রাস, এগুলোর আসলে বিভিন্ন ধরনের আসলে সমস্যার কারণে চাঁদপুর পিছিয়ে পড়তেছে। তো এই হিসাবে যেই আমাদের প্রার্থী হিসাবে সামনের দিকে আসবে, আমি চাই যে চাঁদপুরকে একটি ইনসাফের রাষ্ট্র, সুন্দর মাদকমুক্ত রাষ্ট্র এবং কি জেলা হিসাবে আমাদের সামনে উত্থাপন করবে, এটি আমাদের চাওয়া। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে আরও নারী উদ্যোক্তা, নারী ভোটাররা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই। একটু আমাদের জানান যে নির্বাচনে কি ধরনের জনপ্রতিনিধি আপনি আশা করছেন? আমি ভালো একজন জনপ্রতিনিধি চাই, বর্তমানে যেন আরও ভালো হয়,
এটাই চাই, আর কিছু চাই না। ধন্যবাদ। আপনি একটু কথা বলতে চাচ্ছিলেন, আপনি একটু কাইন্ডলি উঠে দাঁড়ান প্লিজ। জি, কি ধরনের জনপ্রতিনিধি চান, তার কাছে প্রত্যাশা কি? আমি মিজানুর রহমান বলছি যে পার্লামেন্টে বা সরকার গঠন করলে আমাদের চাঁদপুর আসন থেকে 3 আসন থেকে আমাদের মানিক ভাই খুব আপনি একটু আমাদেরকে জানান যে তার কাছে আপনার প্রত্যাশা কি? আপনি একজন চাঁদপুরবাসী হিসাবে কি প্রত্যাশা করছেন জনপ্রতিনিধির কাছে? জনপ্রতিনিধির কাছে আমি প্রত্যাশা চাচ্ছি আমাদের চাঁদপুর হলো প্রধান নদী বন্দর। এখানে আমাদের একটা পর্যটক শিল্প গড়ে তুললে আমাদের বাংলাদেশের উন্নয়ন ঘটবে। এখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তুললে এটা আমাদের আরও উন্নয়ন ঘটবে, কারণ পৃথিবীর অন্যান্য দেশগুলো দেখা যাচ্ছে পর্যটন শিল্পে দিয়ে উন্নয়ন ঘটছে। তবে আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশ, সমুদ্রের পাড়ে বাংলাদেশ, এখানে বিশ্ব ভ্রমণকারী দেশ হিসেবে চাঁদপুর একটি পর্যটক শিল্প গড়ে তুললে আমাদের দেশের উন্নয়ন ঘটবে। এটা আমাদের প্রতিনিধি মানিক ভাইয়ের কাছে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে উন্নত যোগাযোগ ব্যবস্থার কথাই তিনি তুলে ধরতে চাচ্ছিলেন। এখানে আমরা আরও কয়েকজন ভোটার পেয়েছি, আপনার সাথে একটু কথা বলতে চাই যে চাঁদপুর শহর আসলে যে ঐতিহ্য ছিল, এখন আসলে নানান ড্রেনেজ ব্যবস্থা বা অপরিচ্ছন্নতা, নানান কারণে সেই ঐতিহ্য অনেকটা হারিয়ে যেতে বসেছে। এই বিষয়ে আপনার কোনো সুনির্দিষ্ট মতামত আছে কিনা? ধন্যবাদ। আসলে আমরা নিজেরাই একটা ক্লিন চাঁদপুর নামে একটা সংগঠন আছে, আমরা বেশ কয়েক বছর ধরে কাজ করছি। আমাদের আসলে চিন্তাই হচ্ছে যে মানসিকতা পরিবর্তন করা। আসলে এইভাবে হবে না। আমরা চাই চাঁদপুরকে কিভাবে পর্যটন নগরীতে আরেকটু করা যায়, এবং যে পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারটা, এটা আসলে আমরা শুরু করেছি। আমরা চাই সবাই আমাদের সাথে একত্রভাবে কাজ করার জন্য, এবং আমরা অলরেডি 100 বিন দিয়েছি স্কুলেদেরকে, কারণ বাচ্চাদেরকে যদি আমি শেখাতে পারি সেখান থেকে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হবে। তারপরে এরকম করে আমি একটা ঘটনা না বললেই নয়, সেটা হচ্ছে কয়েকদিন আগে ক্লিন চাঁদপুর 4টা কুকুরকে বাঁচিয়েছে। তার মানে আমাদের মানসিকতা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ না, আমরা পশুর দিকেও আমরা ওইভাবে তাদের চেষ্টা করব যে আমাদের করার জন্য। অর্থাৎ আপনি পরিচ্ছন্ন মন, পরিচ্ছন্ন চাঁদপুর শহর সব কিছুকে মিলিয়েই চাঁদপুরকে এগিয়ে নিতে চান। ধন্যবাদ আপনাকে। আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। এই যে সামনেই তো নির্বাচন, আমি দেখেই বুঝতে পারছি আপনি একজন নবীন ভোটার, তো কি ধরনের প্রতিনিধি আপনি প্রত্যাশা করছেন? আসলে আমি চাচ্ছি যে আমাদের চাঁদপুরে এমন একজন প্রতিনিধি সংসদে যাক যার মধ্যে আল্লাহর ভয় আছে, কারণ পার্থিব দুনিয়ার লোভে পড়ে যারাই সংসদে গিয়েছে তারা আসলে দেশবাসীর সেবা করতে পারে নাই। এখন আমরা এমন একজন মানুষকে চাইবো যে হচ্ছে তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, এবং আল্লাহর ভয়ের কারণেই সে মূলত কোনো প্রকার দুর্নীতি করবে না, দুর্নীতিগ্রস্ত হবে না, এবং আমাদেরকে ভালো রাখবে, সুখে রাখবে। ধন্যবাদ। দর্শক, এখানে আরও অনেকেই আছেন, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু যদি এগিয়ে আসুন প্লিজ, যে কি ধরনের নির্বাচিত জনপ্রতিনিধি আপনি চান, কাকে আপনারা নির্বাচিত করতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাঁদপুর সদর হাইমচর 3 আসনের সবচেয়ে জটিল একটি সমস্যা হচ্ছে যে সড়ক। যেমন আমাদের চাঁদপুর ব্রিজগোড়া থেকে হাইমচর যাতায়াত যে মেন একটি সড়ক, এই সড়ক দিয়ে সর্বোচ্চ সময় লাগার কথা ছিল সর্বোচ্চ 25 মিনিট, কিন্তু দেখা যাচ্ছে হাইমচর উপজেলা আমাদের আরও 25টা ইউনিয়ন আছে, কিন্তু ওইখানে যাইতে আমাদের প্রায় সমস্যা হয় 45 মিনিটের উপরে যাইতে, ওই সড়ক দিয়ে যাইতে। কারণ এটা কি সড়ক ভাঙা নাকি যানজট? সড়ক ভাঙা, একদম বেহাল অবস্থা, বড় বড় গর্ত, অটো কখনো ভেঙে পড়ে যায়, এবং কি কিছু মাধ্যমিক প্রতিষ্ঠান আছে ছাত্রছাত্রীরা যাতায়াত করতে খুবই কষ্ট হয়, এবং এটাকে পুরানবাজার ডিগ্রি কলেজ আছে, ওই সব শিক্ষার্থীরা এখানে আসতে খুবই বেহাল অবস্থা। তাই আমার জোর আবেদন হচ্ছে যে চাঁদপুর যেই আসুক না, একটি সড়ক বা উন্নত মান একটি সড়ক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তিনি চাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে যোগাযোগ ব্যবস্থা চাঁদপুর শহরের ভেতরে আমরা দেখেছি রাস্তাঘাটের বেহাল দশা, এবং চাঁদপুরে আসতেও আমরা দেখেছি যে মহাসড়কটি অপ্রশস্ত এবং সেখানেও রাস্তাঘাট ভাঙাচুরা। এই বিষয়ে আপনি কোনো বক্তব্য দিবেন কিনা? জি, চাঁদপুর শহরে রাস্তাঘাট ভাঙাচুরা এবং কি যানজট সবসময় লেগে থাকে। তবে এর জন্য আমাদের যারা ছেলেমেয়েরা আছে, ওরা কোনো খেলার মাঠও তার পাশাপাশি নাই, যেগুলি আছে এগুলি আপনার হকাররা দখল করে আছে। এর জন্য আসলে আমাদের ছেলেমেয়েরা খুবই অস্বস্তিকর পরিবেশে আছে। আশা করি যে প্রতিনিধি আসবে উনি এটাকে আমাদের ছেলেমেয়েদের যাতে খেলাধুলা করতে পারে, শিক্ষার মান বাড়াইতে পারে, এ নিয়ে বিষয়ে নজর দিবেন। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই, একটু যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি বলবেন যে, আচ্ছা ধন্যবাদ, আপনি একটু যদি জানান আমাদের যে এই চাঁদপুর শহরের ভেতরে আমরা দেখেছি রাস্তাঘাট খুব একটি আসলে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। আপনি বসুন প্লিজ। এবং একই সাথে মহাসড়কের অবস্থাও আমরা দেখেছি যে ভালো না। আপনারা আসলে এই বিষয়টি কেমনভাবে দেখছেন? এটা হচ্ছে আমরা যখন চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাই, ওই সময়টা হচ্ছে ওই রাস্তাগুলোর খুবই বেহাল দশা, মানে খুবই চলাফেরার অসুবিধা। তারপর হচ্ছে যদি যানজট নিয়ে বলি, ওইটাও দেখা যায় যে দুপুরের একটু আগে 11টা 12টা এই টাইমটা আমাদের কালীবাড়ি থেকে শুরু করে হচ্ছে
আপনার বাস স্ট্যান্ড বা তারপরে অবধি খুবই জ্যাম থাকে, মানে বাচ্চাদের অসুবিধা হয়ে যায় যে চলাফেরা করতে। তারপর হচ্ছে আপনার চাঁদপুর, এই যে একটু আগে উনি যে বললেন যে খেলার মাঠ নাই, আপনি যদি চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টা দেখেন, ওনাদের যে মাঠটা আছে ওই মাঠটা কিন্তু বাচ্চাদের খেলার মাঠ, কিন্তু ওরা কিন্তু খেলতে পারে না। কারণ হচ্ছে কি, ওইখানে হচ্ছে বিভিন্ন হকাররা দোকান বসে রাখছে, খুবই জায়গাটা হচ্ছে খুবই মেসি করে ফেলছে, যার কারণে হচ্ছে বাচ্চারা খেলাধুলাও করতে পারে না। তো আমরা এগুলোতে উন্নয়ন, হকারদের পুনর্বাসনের মাধ্যমে হকার মুক্ত চাঁদপুর আপনারা অবশ্যই চান। আপনার সাথে একটু কথা বলতে চাই যে মহাসড়ক নিয়ে বলছিলাম এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে বলছিলাম, সে ধরনের বিষয়ে একটু জনপ্রতিনিধির কাছে আপনার কি প্রত্যাশা সেটি জানান। আসসালামু আলাইকুম। প্রথমে সময় টিভিকে ধন্যবাদ এবং এখানে উপস্থিত যারা আছেন তাদেরকেও অনেকক্ষণ বসে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে সড়ক নিয়ে যেই বিগত সরকার যেভাবে সড়ক করতে গিয়ে দুর্নীতিটা বেশি হয়েছে, যার কারণে আমাদের সড়কটা যতটুকু প্রাপ্য ছিল অতটুকু হয় নাই। কিন্তু নতুন একটা সরকার আসবে ইনশাল্লাহ, হয়তো ইলেকশন হবে, ইলেকশন হওয়ার পরে আমরা তার কাছে আপনার প্রত্যাশাটা একটু। তার কাছে আমাদের এটাই প্রত্যাশা থাকবে নতুন সরকারের কাছে, যাতে আমাদের এই যে অন্তত এই যে আমরা এখানে বসছি এখন, একটা 1/1 রোড যদি সড়কে হয় আর আমাদের এখানে যদি বাইপাস রোড হয়, তো বাইপাস রোড হলে আমাদের চলাচল করতে সুবিধা হবে এবং যানজট মুক্ত চাঁদপুর হবে। ধন্যবাদ। যানজট মুক্ত চাঁদপুর তাদের প্রত্যাশা। আমাদের সহকর্মী আছেন এখানে, আমরা তার কাছে একটু প্রথমে যেতে চাই যে বিভিন্ন সময় চাঁদপুরের নানান সমস্যা নিয়ে আপনি নিয়মিতই প্রতিবেদন করে থাকেন, তো কি কি ধরনের সমস্যা, এখন অনেকের সাথে কথা বলেছি, আর নতুন কোনো সমস্যার বিষয় থাকলে একটু জানান। ধন্যবাদ আপনাকে। আসলে চাঁদপুরের সমস্যা কিন্তু বহুমাত্রিক সমস্যা, সেটা এবং অনেক দিন ধরে। মূলত দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন হলো, কিন্তু চাঁদপুরে কিন্তু উন্নয়ন থেকে অনেকটা পিছিয়ে আছে। যেমনটি এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর মেডিকেল কলেজ এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস হয়নি, অথচ গত 8 বছর আগে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আর চাঁদপুরে আমরা যদি বলি এটি একটি নদীবন্দর, সেই ব্রিটিশ আমল থেকেই সেই নদীবন্দর কিন্তু স্থায়ী যে টার্মিনাল সেটিও নির্মাণ হয় না, আধা পথে গিয়ে থেমে আছে। এমন অসংখ্য সমস্যা আছে। আমরা যদি বলি পদ্মা মেঘনায় আমাদের যে ইলিশের ঐতিহ্য, যাকে ইলিশের বাড়ি চাঁদপুর বলা হয়, আসলে আমাদের সেই ঐতিহ্য হারাতে বসেছে এই কারণে যে এখানে নিষিদ্ধ যে কারেন্ট জাল, সেই কারেন্ট জাল দিয়ে যেভাবে ইলিশের পোনা জাটকা নিধন হচ্ছে, একই সঙ্গে চর ডুবোচরের কারণে কিন্তু এই যে ইলিশ না শুধু অন্যান্য প্রজাতির যে মাছগুলো আছে সেগুলো কিন্তু এই পদ্মা মেঘনার বিচরণ অনেকটা কমে গেছে, যে কারণে আসলে চাঁদপুরের যে ঐতিহ্য, তাছাড়া পুরান বাজার আছে প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র, সেই 100 বছরের প্রাচীন ব্যবসা কেন্দ্র, সেখানে কিন্তু নানা রকম সংকট সমস্যা তো আছেই। এবং চাঁদপুরে এখন পর্যন্ত এত একটা দুর্ভাগ্যের বিষয় যে দেশের মধ্যাঞ্চলে এই চাঁদপুরে কিন্তু কোনো ভারী শিল্প গড়ে ওঠেনি, অথচ 2 সমুদ্র বন্দর মংলা এবং চট্টগ্রামের সঙ্গে চাঁদপুরের সড়ক নৌপথের সুষম যোগাযোগ ব্যবস্থা আছে। বলা যেতে পারে যে চাঁদপুর এখন পর্যন্ত অবহেলিত। আচ্ছা, ঠিক আছে, আপনি তো একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা আগে সেই প্রতিবেদনটি একটু দেখবো এই মুহূর্তে। ইলিশের বাড়ি নদীবন্দর চাঁদপুর যোগাযোগ ব্যবস্থার মধ্যে নৌপথ অন্যতম। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া আরও আছে ধনাগোদা। একসময় যেখানে পালতোলা নৌকা চলত দিন বদলে, সেখানে এখন চলছে ইঞ্জিন চালিত নৌযান। তার বাইরেও সড়ক ও রেলপথ তো আছেই, তবে এই নদী চাঁদপুরের প্রাণ। বিশেষ করে চাঁদপুরের পদ্মা ও মেঘনার তরতাজা রূপালী ইলিশের স্বাদ নিতে কে না চায়। জেলার 5টি সংসদীয় আসনে 23 লাখেরও বেশি ভোটার, যাদের বড় একটা অংশ কৃষিকাজ এবং মাছ ধরার সঙ্গে জড়িত। তার বাইরে বিপুল সংখ্যক প্রবাসী তো আছেই, তবে এখনো পিছিয়ে আছে এই জনপদের উন্নয়ন। ধান বিক্রি করতে গেলে ধান আমরা উচিত দাম পাই না, লস হইলে আমরা কইরা চালিয়ে দেখতে থাকি। নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়া জেলেদের মধ্যে রয়েছে যেমন হতাশা, তার সঙ্গে কৃষিতে ধান এবং অন্যান্য ফসল উৎপাদনে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক। যদি সরকার আয় যে আমাকে অভিযানে যে সাহায্য দিত, তো মনে করেন আমরা জেলেরা টিকে থাকতে পারতাম। আর সড়ক সহ অন্যান্য অবকাঠামো মানসম্মত না হওয়ায় হতাশ পর্যটকরাও। আমরা যারা পর্যটক হিসেবে আসি, কিন্তু এখানে যারা বাসিন্দা আছে যারাও আসে, ওইরকম সুবিধা পাচ্ছে বলে আমার মনে হয় না। এদিকে বিশিষ্ট জনেরা বলছেন, অতীতে দলীয় কোন্দল আর বৈষম্যের শিকার চাঁদপুর, ফলে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বিগত সরকারের আমলে। আগামী দিনে যারা আসবেন তারা চাঁদপুরকে পর্যটন নগরী হিসেবে গড়ে অপার সম্ভাবনা আছে, গড়ে তুলবেন। বিসিকে আসবে কেন? যে শিল্পটা আমি সহজে তাড়াতাড়ি রাস্তা পাবো, গ্যাস পাবো, পানি পাবো এবং বিদ্যুৎ পাবো, কিন্তু এই সুযোগটা দিতে হবে।
রূপালী ইলিশে ভরপুর আর দেশ বিদেশে পর্যটকের ভিড়ে সেই চাঁদপুর আবারও সমৃদ্ধ হবে, এমনটা প্রত্যাশা স্থানীয়দের। চাঁদপুরের সেই পুরনো ঐতিহ্য আবারে ফিরে আসুক এমনটি প্রত্যাশা করছেন স্থানীয়রা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। আমাদের সহকর্মী ফারুক আহমেদ লিটনের প্রতিবেদনটি আমরা দেখছিলাম। আবারও আমন্ত্রণ আমাদের যেই ভোটারদের সাথে কথা বলা, সেই কথা বলার আয়োজনে। এই মুহূর্তে আরও অনেক ভোটার এখানে আছেন, আমরা ওনাদের সাথেও কথা বলতে চাই। শুরুতেই আপনার সাথে একটু কথা বলতে চাই যে চাঁদপুরে একটি বসুন প্লিজ, চাঁদপুরে একটি মৎস্য গবেষণাগার আছে আমরা জানি, কিন্তু এই মৎস্য গবেষণাগারের সুফল কি আসলে চাঁদপুরবাসী পাচ্ছে, বা মৎস্য উন্নয়নের ক্ষেত্রে কি এই সুফল পাওয়া যাচ্ছে কিনা? মৎস্য গবেষণাগার অনেক আগে থেকে এটা চাঁদপুরে প্রতিষ্ঠা লাভ করেছে এবং এতে চাঁদপুরের মৎস্য ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে এই মৎস্য শোধনাগার, যেটা চাঁদপুরে আছে। আর আমি যেটা বলতে চাই আর কি, এটা ইলিশের বাড়ি চাঁদপুর। এখানে আপনার একটা দীর্ঘদিনের দাবি যে পদ্মা, মেঘনা এবং ডাকাতি, এই যে এখন মূল হেড, পৃথিবীর খুব কম জায়গায় আছে ত্রিমূর্তি মোহনা। এই মোহনা একটা পর্যটন শিল্প নগরী ঘোরার জন্য আমাদের দীর্ঘদিনের দাবি। চাঁদপুর সংরক্ষা স্থায়ী বাঁধ নির্মাণ। কারণ চাঁদপুর ছোট হয়ে আসছে, হাইমচর চাঁদপুর ভাঙনে, সেই ব্রিটিশ আমল থেকে ভাঙনের কারণে এখানে কিন্তু চাঁদপুর ছোট হয়ে আসছে, মানচিত্র অনেক ছোট হয়ে আসছে। এটা একটা স্থায়ী বাঁধ নির্মাণের আমাদের দাবি আছে চাঁদপুর রক্ষায়। আর আমাদের আরেকটি বড় দাবি আছে চাঁদপুরে, সেটা হলো আপনার চাঁদপুর কুমিল্লা মহাসড়কে এখন 2 লেন আর কি 4 লেনে উন্নীত করার জন্য আমাদের একটা বড় দাবি দীর্ঘদিনের এবং প্রচুর। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যে এই আমাকে কিছু সময় আগে একজন তরুণ ভোটার বলছিলেন যে চাঁদপুর ইলিশের শহর হলেও ইলিশ আসলে চাঁদপুরবাসী তেমনভাবে পায় না, এর কারণ কি হতে পারে? কারণ হচ্ছে আপনার জাটকা। ইলিশ খাওয়ার আগেই আমরা জাটকা ধরে খেয়ে ফেলি, যার কারণে এগুলি হয়। এটা যদি রোধ করা যায় তাহলে ইলিশ ফিরে পাবো আমরা। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলতে চাই যে চাঁদপুরে আসলে নৌবন্দর আছে বা নৌপথে যোগাযোগটি আসলে উন্নত, কিন্তু রেল উন্নয়ন আসলে তেমনভাবে ঘটেছে কিনা, এবং একটি ঝুলন্ত সেতু হওয়ার কথা ছিল যেটি ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুততর সময়ের করার কথা ছিল, সেটি কি হয়েছে বা না হওয়ার পেছনে কারণটি কি? সেটি হয়নি। আসলে আমাদের চাঁদপুরে দীর্ঘদিন যাবৎ পাকিস্তান পিরিয়ড থেকে রেলপথ আছে। রেলপথে আধুনিকায়ন এবং আরেকটি দ্রুতগামী রেল যদি চাঁদপুর ঢাকা এবং চাঁদপুর চট্টগ্রামের সাথে করা যায়, এই অঞ্চলের সকলের চলাচল এবং অর্থনৈতিক সুবিধাও বাড়বে। এছাড়াও এখানে রপ্তানি কেন্দ্র, ইলিশ সহ যাবতীয় পণ্য আমাদের রাজধানী, আমাদের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামও যেতে পারবে। এছাড়াও আমরা এখানে যিনি যত জনপ্রতিনিধি হবে তার কাছে দাবি রাখতেই পারি, এখানে 3 নদীর মহানস্থল, এখানে সরকারের অনেক খাস জমি আছে, চরাঞ্চল আছে, এখানে যদি একটি অর্থনৈতিক জোন করে তোলে তাহলে এখানকার বেকার সমস্যা এবং জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাকে। চাঁদপুরের মৎস্য তো আসলে খুবই এটি আলাদাভাবে বলার কিছুই নেই মৎস্যের জন্য, কিন্তু একসময় কৃষির জন্য চাঁদপুর আসলে অনেক বিখ্যাত ছিল, সেই জিনিসটি হারিয়ে গেছে। কি কারণে মনে করছেন কৃষকদের আসলে কি ধরনের সহায়তা দরকার? আমাদের চাঁদপুর যে জেলার যে আমাদের চাঁদপুর যে চর অঞ্চল বা নদী বা যে কৃষি জমিগুলি ছিল, যে কানির যে সেচ প্রকল্প, আমাদের বড় সমস্যা ছিল যেহেতু আমি জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে আমরা বাংলাদেশ সরকারের কাছে বারবার বলছি যে আমাদের পেন্ডিং জেলা করা হয়েছে চাঁদপুরকে, ইলিশের বাড়ি চাঁদপুর। কিন্তু এটার কারণ হচ্ছে আমাদের একটা ইলিশকে একটা যখন বিলুপ্ত হচ্ছে, সরকার একটা পলিসি অবলম্বন করে একটি অভিযানের মাধ্যমে জাটকাকে বড় করার জন্য ইলিশ বড় হবে এটা, কিন্তু আমাদের আসল সমস্যা যেটা আমরা বলছি যেটা হলো ফরেক্কা যখন বান দিয়েছে, আমাদের এই মেঘনা পদ্মার স্রোত থাকতো, ইলিশ মাছ স্রোতের বেঁকে চলে, স্রোতের গতি কমে যাওয়ার পরে পলি পড়ছে, পলিভিশনের কারণে সমস্ত চর আমরা চাঁদপুর থেকে হাঞ্চর থেকে আমাদের এই চাঁদপুরে আপনারা যদি কিছু যান, 0.5 কিলোমিটার পরে চর থেকে আপনার সন্দ্বীপের পর্যন্ত সমস্ত চর পড়ে গেছে। মাছ যে উঠবে সাগর থেকে মাইগ্রেট করার জন্য উপরে কোনো উপযুক্ত জায়গা নাই। এবং কৃষি যে আমাদের কৃষকের ন্যায্য যে দাবি, যখন সারের প্রয়োজন হয় চাষ দিব তখন সার পাওয়া যাচ্ছে না, কারণ ডিলাররা সারা একটা এই অজুহাত আমদানি হচ্ছে না, কৃষকের সঠিকভাবে তথ্য কৃষি অফিসাররা যে কাজটা করে সেখানে তদারক নাই। আমরা চাই যারা আমাদের এই প্রতিনিধি হয়ে আসবে তারা পার্লামেন্টে যেহেতু কৃষি ডেভেলপমেন্ট, মৎস্য ডেভেলপমেন্ট হোক, যদি এগুলি না হয় আমাদের মৎস্যজীবী এবং কৃষকরা হারিয়ে যাবে, তখন এটা এক সময় বিলুপ্তর পথে চলে যাবে। আমরা আশা করছি এই বিষয়টিতে অবশ্যই নজর দিবেন। যে কোনো আসলে জেলার বা বন্দর বা বাণিজ্যের উন্নয়নের একটি বড় শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সেই যোগাযোগ ব্যবস্থা নিয়ে আপনার চাহিদা বা প্রত্যাশাতে একটু বলুন। আমরা চাই চাঁদপুরের সাথে একটি
সেতু নির্মাণ হলে, এই শরীয়তপুর চাঁদপুরের একটি সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে এবং রেল যোগাযোগ যদি আরও তিন ঘন্টার মধ্যে চট্টগ্রাম যাওয়া যায় তাইলে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে এবং চাঁদপুর নৌ রোডে যে লঞ্চগুলো আছে আসলে এখনও লঞ্চ গার্ডের বেহাল অবস্থা চাঁদপুরের। এই কাজটা বিগত সরকার ধরছে, আপাতত এখন কাজটা বন্ধ, মানুষের অত্যন্ত দুর্ভোগ হচ্ছে। আমরা চাই চাঁদপুরবাসীর পক্ষ থেকে এই লঞ্চ গার্ডের কাজটা যদি দ্রুত সম্পূর্ণ করতে পারে তাহলে মানুষের হয়রানি আরও কমবে। এবং ধন্যবাদ আপনাকে। আমরা এখানে আর একটু কথা বলতে চাই, স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই যে চাঁদপুরের বর্তমানে স্বাস্থ্যের বিষয়ে আসলে নানান জনের নানান অভিযোগ আছে। যিনি নির্বাচিত প্রতিনিধি হয়ে আসবেন তার কাছে আসলে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য কি ধরনের প্রত্যাশা আপনার রয়েছে? ধন্যবাদ কাউসার ভাই, ধন্যবাদ সময় টিভির সর্বস্তরের কলাকৌশলীদের এবং চাঁদপুরবাসীর পক্ষ থেকে সময় টিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন এবং স্বাগতম। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কাউসার ভাই আমাদের আমি একজন চিকিৎসা সেবার একজন চিকিৎসক হিসাবে আমার ধারণা এবং ভাবনা জানতে চেয়েছেন। আসলে চাঁদপুরবাসীর খুব বড় ধরনের আকাঙ্ক্ষা না, আমাদের খুব বেসিক যে কিছু দাবি দেওয়া ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের স্বাস্থ্য খাতে যে উন্নয়নের যে ভাবনা ছিল, আমরা আশা করব ভবিষ্যৎ যে নেতৃবৃন্দ আমাদের এই জনপদের প্রতিনিধিত্ব করবে এবং এই চাঁদপুরের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌবন্দর যেই জনপদটি নদী এবং সড়ক পথের মাধ্যমে চারিদিকে এর সাথে সংযুক্ত, এই জনপদে আমাদের যে মেডিকেল কলেজ যে স্থাপিত হয়েছে, যেটা ইতিমধ্যে জানি যে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নেই সম্ভবত। মেডিকেল কলেজের 8 বছর পার হয়ে গেছে, 8টা ব্যাচ এই মেডিকেল কলেজ থেকে অলরেডি পড়াশোনা করছে এবং 2টা ব্যাচ পাশ করে বের হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনও আমাদের স্থায়ী ক্যাম্পাস পাই নাই। আমাদের মেডিকেল কলেজের যে 500 বেডের হাসপাতাল হওয়ার যে একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পেও এখনও বাস্তবতার মুখ দেখতে পারে নাই। আমরা এই ব্যাপারে ভবিষ্যৎ যে নেতৃত্ব আসবে তাদের কাছে আমরা চাঁদপুরবাসীর পক্ষ থেকে এবং চিকিৎসক সমাজের পক্ষ থেকে আন্তরিক দাবি জানাবো, তারা যেন এই ব্যাপারে উপযুক্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। যাতে ধন্যবাদ। আমরাও আশা করছি অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার কাছে জানতে চাই যে চাঁদপুরের যানজট এবং রাস্তাঘাটের যে বেহাল দশা দেখেছি, একজন রুগী একটা হাসপাতালে যাওয়ার জন্য তা আসলে সেই রাস্তাগুলো খুব ভালো অবস্থানে নেই বলে আমি দেখেছি। আপনার মতামত কি? এটা অপরিকল্পিত নগরায়ন, এটা হলো মূল সমস্যা। রাস্তাঘাট শুরু, আমাদের রাস্তাঘাট যত প্রশস্ত হবে, যোগাযোগ ব্যবস্থা তত উন্নত হবে। কিন্তু যেহেতু চাঁদপুর একটা ছোট শহর, একটা নদীমাতৃক, 3 নদীর মোহনা, আমরা এখানে আসছি। আমাদের প্রত্যাশা থাকবে আগামীতে যে সরকার আসবে এবং আমাদের এই চাঁদপুর এই সদর আসন হাইমচর থেকে যে এমপি হবে, তার কাছে প্রত্যাশা যে অন্তত চাঁদপুর শহরকে সুন্দর একটি শহর করতে হলে এবং স্বাস্থ্যসেবা উন্নত করতে হলে, শহরকে দারিদ্র্যমুক্ত রাখতে হলে রাস্তা প্রশস্ত করতে হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। বিশেষ করে চাঁদপুর হাইমচর একটা 2 লেনের একটা ভালো রাস্তা, প্যান ড্রাইভ, নদীমাতৃক, যে নদীর পাড়ে দিয়ে আপনার রিভার ড্রাইভ, তারপরে আপনার চাঁদপুর থেকে আপনার মনপুর হয়ে আপনার মুন্সিগঞ্জ, হ্যাঁ, এই যে নদীর পাড় দিয়ে একটা রিভার ড্রাইভের একটা রাস্তা করলে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে এবং চাঁদপুরে অনেক উন্নতি হবে, এটা আশাবাদী। ধন্যবাদ। দর্শক, আমরা আছি এই মুহূর্তে চাঁদপুরে নির্বাচনের পথ চলায়। চাঁদপুরের ভোটারদের কাছে তাদের প্রত্যাশা এবং সমস্যার বিষয়টি জানছিলাম। গোপালগঞ্জে তুষার আলী আমার আরেক সহকর্মী রয়েছেন, সেখানকার নির্বাচনের হালচাল জানতে যেতে চাই তার কাছে। সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলায় যে 3টি সংসদীয় আসন রয়েছে, এই 3টি সংসদীয় আসন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোপালগঞ্জের এই 3টি আসনে মোট ভোটার রয়েছে 10,92,618 জন। এর মধ্যে পুরুষ ভোটার 5,55,228, নারী ভোটার 5,37,325 এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 5 জন। এছাড়াও যদি আরেকটু জানাই যে মোট ভোট কেন্দ্র রয়েছে 397টি, আর এই 3টি আসনে মোট প্রার্থী 30 জন। এর মধ্যে গোপালগঞ্জ 1 আসনে 9 জন, 2 আসনে 13 জন এবং
3 আসনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তো আমি যদি একটু বিশ্লেষণ করতে চাই যে গোপালগঞ্জ 1 আসন নিয়ে, সেটি হচ্ছে মুকসুদপুর উপজেলা এবং কাশিয়ানী উপজেলার 7টি ইউনিয়ন নিয়ে এই সংসদীয় আসনটি গঠিত। এই আসনে শুরুতে জানিয়েছি যে এখানে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা সহ বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে। এছাড়া আমি যদি গোপালগঞ্জ 2 আসন নিয়ে একটু বলি, গোপালগঞ্জ 2 আসন মূলত সদর উপজেলা এবং কাশিয়ানী উপজেলা অপর যে 7টি ইউনিয়ন, সেই 7টি ইউনিয়ন নিয়ে কাশিয়ানী 2 আসন গঠিত। এই আসনেও বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর কে এম বাবর, কিন্তু এই আসনটিতে মূলত তার মূল প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন শক্ত এম এস খান মঞ্জু। এছাড়াও আরো একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন লুটুল, তিনি কিন্তু একজন শক্ত প্রতিদ্বন্দ্বী, কামরুজ্জামান ভুঁইয়া লুটুল। তিনি এর আগে উপজেলা নির্বাচনে এই উপজেলা থেকে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তো এখানে যে নির্বাচনী ডামাডোল সেটি কিন্তু একেবারে জোরে সোরে বেজে চলেছে। আর যদি আমি একটু বলি গোপালগঞ্জ 3 আসন, সেটি আরো একটি গুরুত্বপূর্ণ আসন, সেটি টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ার 2টি উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতেও নির্বাচনী যে ডামাডোল, সেই ডামাডোল কিন্তু একেবারে জোরে সোরে চলছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জে নির্বাচনী হালচালের সর্বশেষ। এতক্ষণ ছিলাম গোপালগঞ্জে নির্বাচনের হালচাল জানছিলাম সহকর্মী জয়ন্ত শিরালির কাছ থেকে। এখন আবার ফিরছি নির্বাচনের পথ চলায়। আমি আছি এখানকার ভোটারদের কাছ থেকে, জানবো তাদের প্রত্যাশা এবং সমস্যার কথা। ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি একজন প্রবীণ মানুষ, কি সমস্যা রয়েছে, কি প্রত্যাশা রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধি? আপনারা থাকবেন নিরপেক্ষ। অবশ্যই আপনাদের দোয়ায় আমরা নিরপেক্ষ আছি, ইনশাল্লাহ নিরপেক্ষ থাকব। চাঁদপুর দীর্ঘ সময় মেডিকেল কলেজ হওয়ার কথা, কিন্তু মেডিকেল কলেজ হইতে আসে না। এই নির্বাচিত হবে, দ্রুত মেডিকেল কলেজটা হওয়ার এই আমার আশা। ধন্যবাদ আপনাকে। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে কি প্রত্যাশা রয়েছে আপনার? আমাদের প্রত্যাশা রয়েছে যে নির্বাচিত প্রতিনিধির কাছে যে অনেক যতই সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের চাঁদপুরের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় নেই। আমরা চাই যারাই প্রতিনিধি আসবে একজন সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক, চাঁদপুরের জন্য যারা কাজ করবে তারা যেন একটা বিশ্ববিদ্যালয় গড়ে তোলে। এবং চাঁদপুর সরকারি কলেজের জন্য আমাদের জন্য বাস সংকট রয়েছে, যাতে এই ছাত্রদের সংকটগুলো যেন সমাধান করে, আমরা এই প্রত্যাশা করি জনপ্রতিনিধিদের কাছে। ধন্যবাদ। এখানে আরও ভোটাররা রয়েছেন, সম্মানিত ভোটার, ওনাদের কাছেও জানতে চাই আপনাদের প্রত্যাশা কি রয়েছে, আপনি একটু জানান। রাজনৈতিক নেতৃত্বের কাছে এবং নেতা কর্মী উভয়ের কাছে আমাদের একমাত্র প্রত্যাশা হচ্ছে সহমর্মিতা। রাজনৈতিক আমাদের দ্বিমত থাকতেই পারে, কিন্তু অবশ্যই আমাদের একের প্রতি আরেকজনের সহমর্মিতা থাকতে হবে, একজনের প্রতি আরেকজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। কোনো অবস্থায় রক্তাক্ত পরিস্থিতি যেন আমরা না তৈরি করি, কোনো অবস্থায় যেন আমরা ভাই ঝগড়া না বেঁধে যাই। কারণ ফ্যাসিবাদ দূর হয়েছে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল হিসেবে। এখন যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে দ্বিমত করি এবং ঝগড়া ফাসাদ করি, সেটা মূলত ওদের জন্যই সুবিধা হবে। অতএব কোনো অবস্থায় কোনো পরিস্থিতিতে আমরা যেন পরিস্থিতি নষ্ট না করি, নিজেদের সম্পর্কটা নষ্ট না করি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় একত্র হয়ে কাজ করতে পারি। রাজনৈতিক সকল অঙ্গনে আমরা যেন একটা প্ল্যাটফর্মে ঠিক থাকতে পারি, সেটা হলো সবার আগে বাংলাদেশের জন্য আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ। অর্থাৎ সকলে মিলেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা, আপনার কাছে একটু জানতে চাই আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে যদি আগামীতে যারা নির্বাচিত হবে, আমাদের এখন যে কথা বলার স্বাধীনতাটা আছে, এই কথা বলার স্বাধীনতাটা যাতে ওই যে এমপি থাকবে তার সময় যেন থাকে। ধন্যবাদ। চমৎকার একটি কথা বলেছেন। বাক স্বাধীনতার বিষয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাক স্বাধীনতা আসলে চর্চা থাকলে সমস্যাগুলোর কথা তুলে আনা যায়। এখানে আরও ভোটাররা রয়েছেন, সম্মানিত ভোটার, আপনার কাছে একটু জানতে চাই আপনার প্রত্যাশার বিষয়টি। আসসালামু আলাইকুম। আমি আসলে প্রত্যাশা করছি চাঁদপুরটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চাঁদপুরের নদীমাতৃক হওয়াতে আমাদের পর্যটন থেকে অনেক বেশি আর্ন করা সম্ভব। আমাদের যদি পরিকল্পিতভাবে এই চাঁদপুরটাকে বেড়িবাঁধ করে পর্যটনের জন্য করা যায়, তাহলে এর থেকে সরকার এবং রাষ্ট্রের রাজস্ব আয় অনেক বাড়বে এবং চাঁদপুরের প্রতি মানুষের যে যাতায়াত, আপনি জানেন যে এই জায়গাটা সহকারে আমাদের অনেক পুরো উপজেলা, অন্য উপজেলা থেকে আমাদের এই কেন্দ্রিক আসে মানুষ। যদি পর্যটন এরিয়া হিসেবে চাঁদপুরটাকে আরও সুন্দর করা যায়, যেই
আগামী দিনে চাঁদপুরের নেতৃত্বে আসুক, আমরা তার কাছে প্রত্যাশা করি চাঁদপুরটাকে পর্যটন এরিয়া হিসেবে ভালোভাবে তুলে ধরে চাঁদপুরের রাজস্ব আয় যেন সরকারের বাড়াতে পারে। ধন্যবাদ। অর্থাৎ খুব সুন্দর বিষয় তিনি তুলে এনেছেন। এখানে যেহেতু চাঁদপুর মৎস্য সম্পদে আসলে পরিপূর্ণ একটি শহর, আমরা মৎস্য সম্পদকে কিভাবে আরও বেশিভাবে কাজে লাগানো যায় দেশের জন্য সে বিষয়ে জানতে চাই। এখানে একজন ভোটার আছেন, তার কাছে আপনি একটু আমাদের জানান প্লিজ। যে আমাদের অতীতে যেই আমাদের মাছঘাটে যে পরিমাণ ইলিশ পড়তো, যেমন আপনার এখন দিন দিন ইলিশ কমতেছে, যেমন 1 কেজি ওয়েটের ইলিশ মাছ এখন বর্তমান 4000 টাকা কেজি চলতেছে। তাই সেই কারণে করণীয় কি, আমাদের আগামী মার্চ এপ্রিল 2 মাস অভিযান, সেই অভিযানে আপনার যে জাল আছে যেমন কারেন্ট জাল, মশারি জাল, চায়না চাই, এগুলা সরকারের পক্ষ থেকে কোম্পানি থেকে বন্ধ করতে হবে। এটা হলো মানে আগামী দিনের যদি ইলিশ বাঁচাতে হয়, চাঁদপুরকে যদি আরও শক্তিশালী ব্র্যান্ডিং করতে হয়, পুরো বাংলাদেশের জন্য ইলিশ একটা বিখ্যাত, সেই কারণে আপনার কোম্পানি থেকে এই জালগুলা বন্ধ করতে হবে। আর পাশাপাশি যে জেলেদের যে জেলে কার্ড দেওয়া হয়, যেমন আমাদের চাঁদপুর একটা মাছঘাট আছে, এখানে 400-500 লেবার আছে, সেই লেবারদের জন্য যেন এই জেলে কার্ডটার ব্যবস্থা করে দেওয়া হয়, যে আগামী মার্চ এপ্রিল 2 মাস বন্ধ থাকে, তারা বেকারত্ব হয়ে পড়ে যায়। সেই কারণে আমি চাচ্ছি সরকারের কাছে যে এই মাছঘাটের যত 400-500 লেবার আছে তাদের জন্য এই জেলে কার্ডের ব্যবস্থাটা করে দেওয়া হোক। ধন্যবাদ, অনেক চমৎকার কথা বলেছেন তিনি। আপনাদের কাছে একটু যেতে চাই, আপনাদের প্রত্যাশার বিষয়ে জানতে চাই। নারীদের কর্মসংস্থানের ব্যাপারে আসলে চাঁদপুর কেমন অবস্থানে আছে? আপনাকে ধন্যবাদ। আমরা চাচ্ছি যে চাঁদপুর 3 আসনে এমন একজন যোগ্য প্রার্থী আসুক যেখানে হচ্ছে যে অনেক বেকার, অনেক শিক্ষিত পুরুষ এবং মেয়ে আছে সেখানে বেকার। যেমন ইতিমধ্যে আমাদের চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই, আপনি একটু যিনি নির্বাচিত প্রতিনিধি আসবেন তার কাছে আপনার প্রত্যাশাটি অনুগ্রহ করে বলুন। হ্যাঁ, তার কাছে প্রত্যাশা হচ্ছে যে ইনি চাঁদপুরে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। যেমন চাঁদপুরে হচ্ছে যে 2-3টা ইপিজেড করা যায়, এবং স্বাস্থ্যক্ষেত্রের কথা হচ্ছে যে বলতে গেলে আমাদের চাঁদপুরে তেমন কোনো চিকিৎসার হচ্ছে যে প্রযুক্তি সরঞ্জাম নাই। যেমন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা করাতে গেলে ওনারা ব্রিফ করে, ওনারা হচ্ছে যে রুগীদেরকে ট্রিটমেন্ট করে না, সেক্ষেত্রে ওনারা ঢাকাতে রেফার করে দেয়। তা আমাদের কথা হচ্ছে যে নিম্নমানের বা মধ্যবিত্ত যেই প্রেশার মানুষরা আছে সেক্ষেত্রে তারা ঢাকা রেফার করে দিলে তারা হচ্ছে যে চিকিৎসার ব্যবস্থা করাতে পারে না, কারণ ঢাকাতে অনেক হচ্ছে যে খরচ। তো সেক্ষেত্রে যদি সেই প্রযুক্তিগুলো চাঁদপুরে আনা হয় তাহলে আমার মনে হয় যে সেগুলো খুব বেটার হবে। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই, নারীদের কর্মসংস্থানের ব্যাপারে চাঁদপুর কি পিছিয়ে আছে না এগিয়ে আছে? আপনার বক্তব্যটা একটু জানান। ধন্যবাদ। আমার মতে মনে হয় যে পিছিয়ে আছে, কারণ আমরা নারীরা হচ্ছে যে অনেক সময় আমরা যখন পড়াশোনা করার পর আমরা অনেক রকমের সার্টিফিকেট নিয়ে বসে থাকি, কিন্তু নারীদের জন্য তেমন কোনো কর্মসংস্থান নাই। আমরা চাই যে নারীদের জন্য কিছু করা হোক, যাতে আমরা নারীরা যেভাবে পিছিয়ে আছি যাতে পিছিয়ে না থাকি, আমরা যাতে ছেলেদের মতো এগিয়ে যাই, আমরা যাতে কিছু করতে পারি, আমাদেরও যাতে ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। কারণ আমরা সব জায়গাতেই দেখা যায় যে নারীরা সবসময় পিছিয়ে থাকে। আমরা আমাদের এই 3 আসনের এমন একজন প্রার্থী চাই যারা নারীর জন্য কাজ করবে, বিশেষ করে নারীদের উন্নত ব্যবস্থা বা আমরা যে চলাফেরা, যে নিরাপত্তা, হ্যাঁ, তারপর হচ্ছে যেমন অলিতে গলিতে হচ্ছে যে আমাদের দেখা যায় ফ্রিজিংয়ের যে বিষয়টা, এগুলো যাতে না থাকে, আমরা যাতে ফ্রিডমলি ঘুরতে পারি, বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটা যাতে উন্নত করা হয়। যেমন হচ্ছে যে সরকারি বা প্রাইভেট যেই স্কুলগুলো, এগুলোতে যাতে কোনো ডিফারেন্ট না থাকে। আমরা বুঝতে পারছি। আমরা অবশ্যই আশা করব যে এমন একজন প্রতিনিধি আসবেন যার কাছে আসলে নারী পুরুষ সকলেই সমান অধিকার পাবে। আপনার কাছে একটু জানতে চাই যে নারীদের অধিকারের বিষয়ে বর্তমানে চাঁদপুর কোন অবস্থানে আছে? নারীদের অধিকারের বিষয়ে চাঁদপুর এগিয়ে থাকলেও আমাদের অনেকগুলো কর্মসংস্থানের ব্যবস্থা হলেও আমাদের কিন্তু সেলফ ডিফেন্সের কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমরা যেই আসুক না কেন আমরা তার কাছে একটাই অনুরোধ রাখবো যে কর্মসংস্থানের পাশাপাশি আমাদের জন্য সেলফ ডিফেন্সের একটা ব্যবস্থা রাখা হয়। এর পাশাপাশি আমরা দেখতে পারি আমাদের সদরে একটি মাত্র সরকারি হসপিটাল রয়েছে, যেখানে মাত্র 250 জন শয্যা, কিন্তু প্রতিনিয়ত আমাদের এখানে 1500 মতো রোগী হচ্ছেই, কিন্তু সেই হিসাব মতো আমাদের কিন্তু ডাক্তার নেই, প্লাস স্টাফ নেই। এজন্য আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু অনেক ভোগান্তির শিকার হচ্ছি। পাশাপাশি যেই সব ডাক্তার এবং অন্যান্য নার্স, অন্যান্য কলাকৌশলী যারা আছেন তাদের পর্যাপ্ততার অভাব রয়েছে, সে বিষয়টি যেন নজর দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই, চাঁদপুরের আসলে 100 বছরের ঐতিহ্য রয়েছে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে। বর্তমানে চাঁদপুর কি সেই ঐতিহ্য সে ধারাবাহিকতায় আছে কিনা? ধন্যবাদ আপনাকে। চাঁদপুরকে আসলে মূলত বলা হয় যে শিল্প সংস্কৃতির শহর, কিন্তু এই শিল্প সংস্কৃতির শহর হলেও সাংস্কৃতিক অঙ্গনে খুব বেশি আমরা এগোতে পারি নাই। নদী শিক্ষাস্থিত জেলা হওয়ার পর আগাতে পারি না। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের চাঁদপুর জেলা শিল্পকলার যেই শিল্পকলার অভাব, শিল্পকলা আছে কিন্তু একবারে জরাজীর্ণ অবস্থা। তারপর আমাদের পৌর অডিটোরিয়াম প্রায় 2 যুগের অধিক পড়ে আছে।
এগুলো যদি আমাদের অন্তত শিল্প সংস্কৃতির লোকগুলি যে শিল্প বিনোদন কেন্দ্র এগুলো যদি ঠিকমতো থাকে, পর্যাপ্ত পরিমাণ থাকে, তাহলে আমার মনে হয় যে অন্তত সংস্কৃতির চর্চার ক্ষেত্রে আমরা আরও অনেক দূরে এগোতে পারবো এবং এটাই আমাদের চাহিদা মূলত। ধন্যবাদ। এখানে নারী উদ্যোক্তারা রয়েছেন, আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে সেই পরিমাণ সাপোর্ট কি আপনারা পাচ্ছেন কিনা? চাঁদপুরের যে ঐতিহ্য এবং সংস্কৃতিকে আপনারা উদ্যোগ নিয়ে এগিয়ে নেওয়ার জন্য সে সাপোর্ট পাচ্ছেন কিনা? আমরা এখনও ওই রকম কোনো সাপোর্ট পাচ্ছি না। সবাই মিলে নারী উন্নয়ন সংস্থার আমরা সদস্য, তবে আমরা ওই রকমভাবে কোনো সাপোর্ট পাচ্ছি না। যেমন আমাদের একটা ট্রেনিং সেন্টারের প্রয়োজন, ওই রকম কিছু পাচ্ছি না। তারপর বিভিন্ন দ্রব্যমূল্যের অনেক দাম বেড়ে গেছে, যেটার কারণে আমাদের হচ্ছে বিশেষ করে সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে গেছে। যেহেতু আমরা উদ্যোক্তা, আমাদের কাজ করতে অনেক সমস্যা হচ্ছে, আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের তো দাম বেড়ে গেছে, লাইনের গ্যাস কি পর্যাপ্ত আছে? আপনি একটু আমাদের জানান। লাইনের গ্যাস এখন পর্যাপ্ত পাই না এবং বিভিন্ন সময় হঠাৎ করে গ্যাস বন্ধ হয়ে যায়, যার কারণে আমাদের অনেক সময় সমস্যায় পড়তে হয়। কারণ খাবার তৈরির ক্ষেত্রে আমাদের ঠিক সময়ে আমরা ডেলিভারি দিতে পারি না, যার জন্য দেখা যায় যে আমাদের একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে মাস শেষে কি পূর্ণ টাকাটি দিতে হয় নাকি প্রিপেড মিটার আছে এখানে? না, পূর্ণ টাকাটাই আমাদের পে করতে হয়। অর্থাৎ প্রিপেড মিটার থাকলে যে যতটুকু ব্যবহার করছেন ততটুকুই দিতে পারতেন। আবারও আপনাদের কাছে একটু আসতে চাই, আবারও জানতে চাই যে চাঁদপুরকে এগিয়ে নিয়ে নেওয়ার জন্য প্রতিনিধির কাছে প্রত্যাশা কি, আপনি একটু বলুন। ধন্যবাদ প্রথমে আপনাকে। আমার প্রত্যাশা প্রথমত আপনাদের কাছেই ছিল। আমরা মনে করেছিলাম আজকে ৩ নদীর মোহনায় বসে আসলে নদীর তীরে বসে নদী ছাড়া কিছু কথা বলতে চাই না। আপনি জানেন কিনা জানি না, আমাদের চাঁদপুরে কিন্তু অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হতো, সেটা দীর্ঘদিনভাবেই অবৈধভাবে চলছিল। ধন্যবাদ। আপনার পরেই আমি আসলে সেই বিষয়টিতেই যেতাম, আপনি সেই বিষয়টির অবতারণা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে আসলে খরস্রোতা পদ্মার নদীতে আমাদের চাঁদপুরের বেশি অংশ জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সে পরবর্তীতে যিনি দায়িত্বরত হবেন তার কাছে আমার প্রথম প্রত্যাশা থাকবে যে নদী রক্ষায় একদম একটা মজবুত বাঁধ যেন নির্মাণ করে, এবং তারই পাশাপাশি চাঁদপুরে প্রতিদিনই প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা এবং সড়ক নিয়েও তাদের আমরা স্টেপ দেখতে চাই। যেমন চাঁদপুরে আপনার আসার রাস্তাগুলো আছে, বের হওয়ার জন্য অল্টারনেটিভ যদি আরেকটা রাস্তা করে দেওয়া হয়, তা আশা করি আমাদের চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নত হবে। ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার একটি বিষয় তিনি অবতারণা করেছেন, যেটি হচ্ছে বালু উত্তোলন, অবৈধ বালু উত্তোলনের বিষয় রয়েছে। আমরা এখানে কথা বলতে চাই যারা তুলনামূলক প্রবীণ ব্যক্তি আছেন তাদের সাথে। আপনার সাথে একটু কথা বলি যে চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ আছে এবং যার প্রেক্ষিতে কিন্তু নদী ভাঙনের ঘটনাও আছে, সেই বিষয়টি নিয়ে কিছু বলতে চান? সময় টিভিকে আমি ধন্যবাদ জানিয়ে আরম্ভ করছি। চাঁদপুরে দীর্ঘদিনের একটি সমস্যা নদী ভাঙন এবং বালু উত্তোলন ছিলেন। এটা গত পেসিস্টদের যাতে আমরা বলি তাদের আমলে ব্যাপকভাবে মাটি বালু বিক্রি হতো, কিন্তু এখন না তেমন হচ্ছে না, বাট রাত্রে হয়তো বা অন্ধকারে কিছু হচ্ছে। তবে এটার জন্য আমাদের প্রতিকার, আমরা সবাই চাই চাঁদপুরের নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য না হয় তাহলে নদী ভাঙন ইনশাল্লাহ রোধ হবে। আপনি একটু এই বিষয়টি আমাদের জানান যে বালু উত্তোলনের বিষয়টি কি বন্ধ হয়েছে কিনা, বা নির্বাচিত প্রতিনিধির কাছে এই বিষয়ে প্রত্যাশা কি? ধন্যবাদ সময় টিভিকে। আসলে বালু উত্তোলন আমার একটু আগে যিনি বলে গেছেন এটি সত্য। বিগত আমলে, সরকারের আমলে মানে ঢালাওভাবে যেইভাবে বালু বিক্রি হয়েছে, উত্তোলন হয়েছে, এতে মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চাঁদপুরবাসীও ক্ষতিগ্রস্ত হয়েছে, চাঁদপুরের সৌন্দর্য নষ্ট হয়েছে। পাশাপাশি এখন কিন্তু বালু উত্তোলন অনেকটা নাই বললেই চলে, তবে রাতের আধারে যদি কেউ বালু উত্তোলন করে থাকে সেটা আমাদের জানা নাই। আর ভবিষ্যতে আমরা এমন প্রতিনিধি চাই যে প্রতিনিধির দ্বারা জিরো টলারেন্স হবে, যেই কোনো ব্যাপারে জিরো টলারেন্স হবে। তবে ধর্মকে যাতে কেউ আপনার যে দুর্নীতি যেন পুরোপুরি বন্ধ হয়, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স হবে, এটি আপনারা প্রত্যাশা করছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু যদি আমাকে যাওয়ার জায়গা দেন। যে এই যে দুর্নীতি, সেই দুর্নীতির বিষয়টি বন্ধে অবশ্যই আপনাদের প্রত্যাশা রয়েছে, নির্দিষ্ট করে যদি কিছু বলেন। যে বিগত সরকার আমলে আমাদের দেশে অনেক দুর্নীতি ছিল, তো এখন ইনশাআল্লাহ আমাদের চাঁদপুরে দুর্নীতি খুবই কম, কারণ আমাদের চাঁদপুরে একজন ভালো মানের একজন নেতা আছে যারা। আচ্ছা, অর্থাৎ তাহলে আরও যেন দুর্নীতি কম হয় সে বিষয়ে নিশ্চয়ই প্রত্যাশা আছে। ধন্যবাদ। আচ্ছা, চাঁদপুরে মাদকের সমস্যা রয়েছে এবং আপনার নানান অপরাধের ঘটনা অন্যান্য জেলার মতো চাঁদপুরেও আছে, তো বিশেষ করে কোন বিষয়টি উল্লেখ করতে চান? এখানে মাদক এবং কিশোর গ্যাং অঙ্গাঅঙ্গি জড়িত।
কিশোর গ্যাং থেকে এবং মাদক এবার জটিল অবস্থা চাঁদপুরে, এবং ইতিমধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসন বিভিন্ন ভূমিকা রাখছে। আশা করি আগামীতে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই মহামারী থেকে চাঁদপুরবাসীকে রক্ষা করতে হবে, সবাই এগিয়ে আসে। ধন্যবাদ। যেমনটি তিনি বলছিলেন যে সমন্বিত উদ্যোগের একটি প্রয়োজন রয়েছে, আসছি আমি আপনার কাছে। সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে, একজন প্রবীণ ব্যক্তি পেয়েছি, প্রবীণ ভোটার। আপনি একটু আমাদের জানান যে সমন্বিত উদ্যোগ দলমত নির্বিশেষে সকলের প্রচেষ্টায় নিশ্চয়ই চাঁদপুর সুন্দর হবে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? ধন্যবাদ সময় টিভির কাউসার ভাইকে। বিগত দিনের কথা আমি আর যাচ্ছি না। বিগত দিনে আমরা অনেক কষ্ট পেয়েছি, চাঁদপুরবাসী অনেক কষ্ট পেয়েছে, বাট এখন চাঁদপুরবাসীর সামনে নির্বাচনে আশা করতেছে সবার প্রচেষ্টায় চাঁদপুরটাকে একটা সুন্দর চাঁদপুর হিসেবে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। একজন তরুণ ভোটার আছে, আপনার প্রত্যাশা কি বা কোন সমস্যাটিকে আসলে তুলে ধরতে চান? সমস্যাটিকে বলতে চাচ্ছি যে আমাদের আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ তারপর আমাদের এখানে সড়ক দুর্ঘটনা বেশি হয়। আমাদের আলামিন স্কুলে সকাল থেকে মানে বিকাল পর্যন্ত আমাদের এখানে প্রচুর ছাত্রছাত্রী চলাফেরা করে। সে কারণে আমাদের এই আলামিন একাডেমি রোডে 4টা স্কুল আছে। সকাল থেকে প্রচুর দুর্ঘটনা। কয়েকদিন আগে আমাদের একটা ছোটো ভাই ক্লাস 7-এ পড়ে, সে ট্রাক চাপায় মারা যায়। এ কারণে আমাদের আজকে মানববন্ধন হয়েছে। আমরা চাই যে একটা নিরাপদ সড়ক চাই বাংলাদেশের কাছে। আমাদের এখানে প্রচুর ছোটো ভাই অনেকে মারা যায় আমাদের স্কুলে খুবই শোকাহত। আজকে যে মারা গেছে তার আব্বু প্রচুর ভেঙে পড়ছে। এ কারণে আমরা কর্তৃপক্ষের কাছে একটা নিরাপদ সড়ক চাই। আমরাও চাই নিরাপদ সড়ক, কোনো কোমলমতির প্রাণ যেন হারাতে না হয়, সকলেই যেন নিরাপদ থাকে, এটিও আমাদের প্রত্যাশা। একজন প্রবীণ ভোটার আছেন, সড়কের নিরাপত্তা নিয়ে একজন অভিযোগ তুলেছেন। কি মনে করছেন, সড়ক কি অনিরাপদ? আমাদের নিরাপদ সড়কের জন্য আগামী যে নির্বাচন হবে, যে নির্বাচনে আমাদের চাঁদপুর 3-এ যে মনোনীত মানিক ভাই দানশীর্ষ প্রার্থী, উনি নির্বাচিত হলে আমাদের এই নিরাপদ চাঁদপুর রোডঘাট সুন্দর হবে। এই জন্য আমরা চাওয়াটা কি একটু বলুন, যে ঠিক নিরাপদ সড়কের জন্য কি চান? নিরাপদ সড়কের জন্য আপনাদের প্রশাসনের নজরদারি যেন থাকে। অবশ্যই আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। এখানে আরও ভোটাররা রয়েছেন, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। সড়কের নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম, আসলে সড়ককে নিরাপদ করার জন্য কি করণীয়? আসসালামু আলাইকুম। মাগরিবের আজান দিয়ে দিছে, বেশি সময় নেই আমাদের কাছে। আসলে নিরাপদ সড়কের জন্য আমাদের এত পরিমাণ অটো গাড়ি চাঁদপুর শহরে কিছু কমানো যায়, আর রাস্তা প্রশস্ত করলে এবং ফুটপাত উচ্ছেদ করলে এবং নিরাপদ সড়ক হয়ে যাবে চাঁদপুর শহরে। অটো এবং বিভিন্ন পরিবহন অতিরিক্ত, এই জন্য সড়কে যানজট হচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছি আমরা। ধন্যবাদ। আপনি একটু আসুন, আপনি একটু বলুন যে নিরাপদ সড়ক বা কোন সমস্যাটির বিষয়ে আপনি আসলে বলতে চান? এক্স্যাক্টলি, আমি প্রথমে সময় টিভিকে ধন্যবাদ এরকম একটা চমৎকার আয়োজন করার জন্য চাঁদপুরবাসীর জন্য। দ্বিতীয় হচ্ছে, সবাই তো আসলে যানজট নিরসন হচ্ছে আমাদের যা যা সমস্যা সবগুলো বলছে। আমি একটু ভিন্ন বলতে চাই। ভিন্নটা হচ্ছে, সবাই তো যানজট নিয়ে কথা বলছে, কেউ কিন্তু রাস্তা দেখায় না যে এক্স্যাক্টলি কী করলে বলুন, আপনি বলুন সে বিষয়টি। এক্স্যাক্টলি আমাদের যানজটটা কমবে হচ্ছে, যেমন আমাদের ইচুলি ঘাট দিয়ে আগে গাছতলা ব্রিজটা হওয়ার আগে ইচুলি ঘাট দিয়ে একটা ফেরি ছিল। এই ফেরিটা যখন ছিল তখন এখানে ফেরি চলাচল হইতো। ব্রিজটা হওয়ার পরবর্তীতে ফেরিটা বন্ধ হয়ে গেছে, যার ফলে ফরিদগঞ্জ কিন্তু একটা উপজেলা। আপনারা আবার ফেরিটি চালু হোক চান না? ফেরিটা রয়েছে, সমাধানের বিষয়টি সমাধানে হচ্ছে ওখানে যদি একটা বেলি ব্রিজ করা যায়, তাহলে ফরিদগঞ্জের গাড়িগুলো যদি আপনার ওইখান দিয়ে চলে যায়, তাহলে আমার শহরের যানজটটা মোটামুটি নিরসনের পথে হয়ে যাবে। চাঁদপুরের আরও দু একটি সমস্যার বিষয়ে জানতে চাই, আপনি একটু বলুন। আমি প্রথমে আপনাদের সময় টিভি ইউনিটকে ধন্যবাদ জানাচ্ছি। ইলিশের বাড়িরা আপনাকেও সমস্যাটি হচ্ছে যে আমাদের এই চাঁদপুরে আমরা যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে যে অবৈধভাবে বালু উত্তোলন যেন বন্ধ হোক, আর চাঁদাবাজি, ইফটিজিং, কিশোর গ্যাং, তারপরে আমাদের যে যানজটের যে নিরসন, এটা অবশ্যই হওয়া দরকার। আর স্পেসিফিকলি চাঁদপুরে মেডিকেল যেই প্রত্যাশাগুলো করেছে, এটা যেন খুব দ্রুত গতিতে করা হয়, এই প্রত্যাশা কামনা করছি। সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে, যিনি আমাদের এই চাঁদপুর 3 আসনের এমপি হবেন, তিনি যেন সর্ব অবস্থায় যেন আল্লাহকে ভয় পায় এবং জনগণকে সাথে নিয়ে যেন এই চাঁদপুরটাকে যেন সুন্দরভাবে গুছিয়ে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। চমৎকার একটি আয়োজনে আজ আমরা ছিলাম। চাঁদপুরের নানা মতের মানুষজনের মিলন মেলা আজ এখানে হয়েছে এবং প্রত্যেকেই
একটি বিষয়ে একমত হয়েছেন যে সকলে একসাথে একযোগে তারা চাঁদপুরকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চান। দর্শক, আজ আমরা ছিলাম চাঁদপুরের 5টি আসনে, চাঁদপুর 3 আসনে। আগামীকাল নির্বাচনের পথ চলায় ভোটারদের নানান প্রত্যাশা এবং সমস্যার বিষয় জানতে আমরা থাকবো কুমিল্লায়। চোখ রাখুন সময় টেলিভিশনে এবং সঙ্গে থাকুন সময়ের।